তার ভিতর থেকে লক করে দিলাম যাতে বাইরে থেকে কোনো শব্দ শোনা না যায়। তারপর ওয়াশরুমের দরজা ভাঙার চেষ্টা করতে লাগলাম। হাত দিয়ে ধাক্কা দিয়ে দিতে আমার হাত কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু আমি হাল ছাড়ছি না। অনেক চেষ্টার পর ওয়াশরুমের দরজা ভেঙে ফেললাম। তারপর দেখি ভেতরে তিথি পড়ে আছে। তিথির হাত দিয়ে শুধু রক্ত ঝরছে, রক্ততে পুরো মেঝে লাল হয়ে গেছে। এসব দেখে আমার মাথায় কাজ করছে না। আমি কোনো কিছু না ভেবে আমার পাঞ্জাবির এক প্রান্ত ছিঁড়ে তিথির হাতে বাঁধলাম যাতে রক্ত বের হতে না পারে। তারপর তিথিকে কোলে করে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছি। এমন সময় আব্বু অফিস থেকে বাড়ির মধ্যে গাড়ি নিয়ে চলে আসলো। তিথিকে কোলে করে ডাইনিং রুমে আসতে মা বোন দাদা দাদি সবার হাজারো প্রশ্ন। আমি কারো কোনো প্রশ্ন জবাব দিলাম না। আব্বুর কাছ থেকে গাড়ির চাবি নিয়ে তিথিকে গাড়িতে উঠালাম। তারপর সোজা হসপিটালে গিয়ে থামালাম। গাড়ি কোনো মতে পার্ক করে আবার ওকে কোলে নিয়ে সোজা ওটিতে চলে গেলাম। কিন্তু হাসপাতালে কোনো ডাক্তার নাই, কারণ এখন লাঞ্চ ব্রেক চলছে। এই কথা শোনার পর আমি হাওমাও করে কেঁদে উঠলাম। তারপর কোথা থেকে যেন এক নার্স এসে তিথিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ বন্ধ করে দিল। নার্স আমাকে এই বলে ব্যবস্থা করলো যে ভয়ের কোনো কারণ নাই, রক্ত বন্ধ হয়ে গেছে। কিন্তু তিথি এখন অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই আমি চিন্তামুক্ত হতে পারলাম না। ঠিক 15 মিনিট পর একজন ডাক্তার আসে। তারপর তিথিকে ওটিতে নিয়ে যায়। 5 মিনিট পর ডাক্তার বেরিয়ে এসে বলে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, ও পজিটিভ, রক্ত লাগবে 2 ব্যাগ। আমি ডাক্তারকে বললাম, ও পজিটিভ রক্ত আমার শরীর থেকে যত খুশি নেন। 2 ব্যাগ রক্ত দেওয়ার পর ডাক্তার ওটিতে চলে গেল। এর মধ্যে পরিবারের সবাই এসে গেল। বাবা এসে, তুই আমার বৌমাকে কি বলেছিস, যেমন কাজ করলো? বৌমা এখন কেমন আছে? দাদি কান্না শুরু করে দিল। আমি কোনো জবাব না দিয়ে বসে রইলাম আর কাঁদতে লাগলাম। তারপরে আমি ভাবছি, আমি কার জন্য কাঁদছি? যে আমাকে কোনোদিন মেনে নিবে না, যে অন্যের জন্য আত্মহত্যা করতে যাচ্ছে। তারপর আমি চোখের পানি মুছে হাসপাতাল থেকে সোজা বাড়ি চলে গেলাম। বাড়ি এসে আমি আমিনুরকে গেস্ট রুমে খুঁজতে গেলাম, কিন্তু আমিনুরকে গেস্ট রুমে পেলাম না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। আমিনুরের ফোন নম্বরে কল দিলাম, কিন্তু ওর ফোন বন্ধ দেখাচ্ছে। তাই আমি সোজা স্টোর থেকে আমার বাইক বের করে সোজা আমিনুরের বাড়িতে চলে গেলাম। রুমে ঢুকতে আমিনুরের আব্বু আম্মু ভালো মন্দ জিজ্ঞেস করলো, কিন্তু আমি কারোর সাথে কথা না বলে সোজা আমিনুরের রুমের সামনে চলে গেলাম। দেখি দরজা ভেতর থেকে লক করা। 2-3 বার দরজা নক করতে আমিনুর দরজা খুললো। ওকে সামনে পেতে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিলাম। কিরে দোস্ত, এমন করছিস কেন? তোর কি হলো হঠাৎ এই সময় আমাদের বাড়িতে? তুই আমাকে আগে কেন বলিস নাই যে তোর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে? কই দোস্ত, আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। থাকলে তুই জানতিস না? একদম মিথ্যা বলবি না, আমি দরজার আড়াল থেকে সব শুনেছি। কোন দরজার আড়াল থেকে? কি যে বলিস তুই! তুই আর তিথি যা বলছিস আমি সব শুনেছি। তারপর আমিনুরের শার্টের কলার ধরে কাঁদতে লাগলাম আর বলছি, এটা আমি কি করলাম দোস্ত? তিথি আত্মহত্যা করতে গিয়েছিল। মানে? তোর সাথে কথা বলার পর রুমে গিয়ে ব্লেড দিয়ে হাতে শিরা কেটে ফেলেছে। এখন ও হসপিটালে। আমিনুরের সাথে কথা বলছি, এমন সময় আব্বুর ফোন। আমি ভয়ে ভয়ে ফোন রিসিভ করলাম। তারপর আব্বু যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিথির এখনো জ্ঞান ফেরে নাই। 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে আর কোনোদিন জ্ঞান ফিরবে না। তিথির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই এমন হয়েছে। এসব কথা শোনার পর আমি আমিনুরকে ছেড়ে বাইক নিয়ে ফুল স্পিডে চালাতে শুরু করলাম। আর ভাবছি, তিথির জন্য আমার এত মায়া কেন? ওর কিছু হলে আমি সহ্য করতে পারি না কেন? তাহলে কি আমি তিথিকে... না না না, এসব কি ভাবছি? এসব ভাবতে ভাবতে ফুল স্পিডে বাইক চালাচ্ছি। এমন সময় কোথা থেকে যেন একটা ট্রাক সামনে চলে আসলো। তারপর কি হলো আমি কিছুই বলতে পারবো না। হঠাৎ চোখ মেলতে দেখি আমি হসপিটালে বেডে শুয়ে আছি। আমি চোখ মেলে তিথি তিথি বলে চিৎকার করে উঠলাম। পাশ থেকে একটা কম বয়সী সুন্দরী মেয়ে এসে বলল, আপনি আমার আব্বুর ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছেন। তারপর আমার আব্বু আপনাকে এই হসপিটালে ভর্তি করে। আজ ঠিক 7 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আপনার কাছে কোনো ফোন বা মানিব্যাগ না থাকায় আমরা আপনার পরিবারের কাউকে খবর দিতে পারিনি। তখনই মনে পড়লো আমিনুরদের বাসায় ফোন ফেলে এসেছি। তখন আমি একটা লাফ দিয়ে মাথায় হাত দিয়ে বসে রইলাম আর ভাবছি বাড়ির সবাই কেমন আছে, আর তিথি বা কি হলো। ভাবতে ভাবতে চোখে জল চলে আসলো। তখন আমি মেয়েটার কাছে জিজ্ঞাসা করলাম, আমার বাইক কোথায়? তখন সে বলে, আমি যখন বাইক দিয়ে ট্রাকে ধাক্কা দিই তখন আমার বাইকটা তছনছ হয়ে যায়। আমি আর কিছু জিজ্ঞাসা না করে ধন্যবাদ দিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে দেখি আম্মু আব্বু দাদা দাদি সবাই কাঁদছে। আমাকে দেখে আম্মু, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোর গায়ে এত ব্যান্ডেজ কেন? তোর কিছু হয়নি তো বাবা? তাই বলে হাওমাও করে কান্না শুরু করে দিল। মায়ের কান্না দেখে আমারও কান্না পাচ্ছে, কিন্তু অনেক কষ্ট করে নিজেকে সংবরত রাখলাম। ছোট বোন কেঁদেই যাচ্ছে, কেউ থামতেই পারছে না। আমি ছোট বোনটাকে জড়িয়ে ধরলাম। তারপর আস্তে আস্তে কান্না থামলো। এর মধ্যে আব্বু জিজ্ঞাসা করে বসলো, কিরে
তোর এই অবস্থা কি করে হলো? আমি বাবাকে খুলে বললাম। আমার কথা শেষ করতেই তিথির কথা মনে আসলো, তাই আমি জিজ্ঞাসা করলাম তিথি কোথায়। আম্মু বলল আমি রুমে আছে। সোজা রুমের সামনে চলে গেলাম। রুমের সামনে গিয়ে দেখি তিথি বিছানায় শুয়ে আছে, হাতে স্যালাইন দেওয়া, পাশে তিথির আম্মু বসে আছে। আমাকে দেখে তিথির আম্মু বাবা বলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমার মেয়ে এমন কাজ কেন করলো? আমি সব ঘটনা খুলে বললাম, কিন্তু তিথি কেন এই কাজ করলো তার কোনো জবাব দিলাম না। তারপর আবার সেই একই প্রশ্ন করলো, তাই আমি এবার মিথ্যা আশ্রয় নিলাম। বললাম বাসায়